কতটুকু আসলে শিল্পীদের স্বার্থ দেখছে সেটা নিয়ে আমার একটু সংশয় হয় মাঝে মাঝে। নিজস্ব কিছু কিছু এজেন্ডা নিয়ে অনেক ইলেকশন করতে আসেন, যে কারণে এসব ইলেকশনের পরে যারা হেরে যায় তাদের আচার আচরণগুলো যা দেখতে পাই আমরা, তা খুব শোভন লাগে না। তো ভালো আছে বলাটা মিথ্যা বলা হবে, কারণ একটা জাতির আপনি যদি ধ্বংস চান সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিলেই হবে। জহির রায়হানের সিনেমা দেখলে বুঝতে পারতাম যে এটা জহির রায়হানের সিনেমা। ইভেন তারেক মাসুদের সিনেমা দেখলেও বুঝতে পারতাম তারেক মাসুদের সিনেমা। কিন্তু আমরা যদি টাইটেলের মধ্যে নাম না থাকে, অনেক পরিচালকের নাম আমরা খুঁজে পাবো না যেটা তার সিনেমা। সরকার তো চাইলে অনেক কিছু করতে পারে, সরকার তো চান কি না এটা বিষয়। কোনো সরকারই আমার কাছে মনে হয় না যে তারা চান। হ্যাঁ, অনেকে আমাকে নিতে চায় না, অনেকে বা আমি বেশি বলি, বেশি বুঝি বলে। তো আমি যেটা বুঝি সেটা তো বলা উচিত আমি মনে করি। আমন্ত্রণ জানাচ্ছি চর্চার সিনেমা নামার আরও একটি নতুন পর্বে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে কাজ করছেন, অভিনয় করছেন এবং অবশ্যই প্রশংসা কুড়াচ্ছেন। তিনি শাহেদ আলী। শাহেদ আলী কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। না, আমরা অনেক খুশি। একবারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করি, সেটা হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হলো। কেমন দেখলেন নির্বাচন? হ্যাঁ, নির্বাচন তো ভালোই, সবাই তো ভোট টোট দিয়েছে, এবং সুন্দর শান্তিপূর্ণভাবেই তো নির্বাচন হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক সময় আপনার যখন সাক্ষাৎকার দেখি তখন দেখি যে আপনি বলেন যে এটা তো আসলে ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি। বা আপনি বলেন যে আমাদের এখানে অনেক রকমের রাজনীতি হয়। আপনি বলেন যে শিল্পীরা আসলে ওইভাবে যে লাভবান হওয়ার কথা সেভাবে হচ্ছে না। ব্যক্তিকেন্দ্রিক সুবিধাগুলো বেশি আসলে হয়ে যায়, কিন্তু সংগঠন যেভাবে শিল্পীদের নিয়ে কাজ করার কথা সেভাবে হয় না। আপনি যেহেতু সাম্প্রতিক সময়ের কথা বলেছেন, সেই প্রেক্ষিতেই বলেছি যে শিল্পী সমিতি নির্বাচনটা হয় প্রতি বছর বা ২ বছর পরে, শিল্পীদের স্বার্থে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এবং শিল্পী সমিতি যখন তৈরি হয়েছিল, আমি যতদূর জানি, মূলত এটা হচ্ছিল যে শিল্পীদের এক ধরনের একটা গেট টুগেদার হবে, পারস্পরিক ভাব আদান প্রদান হবে, শিল্পীদের কেউ কোনো বিপদ আপদে পড়লে সমিতি পাশে দাঁড়াবে। এই ধরনের উদ্দেশ্য নিয়ে আসলে শিল্পী সমিতি প্রথম স্টাবলিশড হয়। কিন্তু সময়ের আবর্তে এখন যে জায়গায় যাচ্ছে বা গিয়েছে, ওরা অনেক বিষয় এটার সাথে অ্যাটাচড হয়েছে। সেই জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে যে শিল্পী সমিতি বা এই ধরনের সংগঠনগুলো, নট অনলি শিল্পী সমিতি, আরও আরও যা যা আছে, কতটুকু আসলে শিল্পীদের স্বার্থ দেখছে সেটা নিয়ে আমার একটু সংশয় হয় মাঝে মাঝে। বিভিন্ন কিছুতে মনে হয় যে এটা একটা পিকনিক করা, বা এটা একটা এক ধরনের গেট টুগেদার করা, বা ধরেন একটা মিটিং করা, এই ধরনের বিষয়াশয়ই থাকছে। বাট শিল্পীরা কতটুকু সামাজিকভাবে সম্মান পাচ্ছে, বা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কতটা নিশ্চয়তা বা ডিগনিটি দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তো একটু সংশয়াচ্ছন্ন। তো এগুলো তো স্পষ্ট না। তো এবং আমরা দেখতে পাই আসলে শিল্পীদের ক্ষেত্রে, যারা শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করবে তার থেকে বরং নিজস্ব কিছু কিছু এজেন্ডা নিয়ে অনেক ইলেকশন করতে আসেন, যে কারণে এসব ইলেকশনের পরে যারা হেরে যায় তাদের আচার আচরণগুলো যা দেখতে পাই আমরা, তা খুব শোভন লাগে না। তো মনে হয় যে উদ্দেশ্যটা কী তাহলে? আমি ব্যক্তিগতভাবে জিতবো এবং আমি আমাকে প্রচার করবো, এই জন্যই কি? এটা তো আসলে যদি শিল্পীদের স্বার্থ হয় তাহলে তো স্পোর্টিংলি তো নেওয়া উচিত যে কোনো রেজাল্ট। আর যারা জিতে যায়? যারা জেতেন তাদের তো আসলে সময়ের সাথে সাথে তো বিভিন্ন রকমের পরিবর্তন তো আমরা দেখতে পাই। আমরা যেহেতু একজন শিল্পী একটা ইলেকশনের আগে কীরকম থাকেন, ইলেকশন পরবর্তী সময়ে তার আচার আচরণ কেমন হয়, ইন্টারাকশন কেমন হয়, শিল্পী মাত্রই আমরা জানি সেটা। রাইট। না, আপনি একাই না, আরো অনেকেই এই ধরনের কথা বলছেন এবং এই আফসোসের কথা বলছেন। যেমন কাজী হায়াত তখন বলছিলেন যে এফডিসিতে আসলে চলচ্চিত্র নাই কিন্তু নির্বাচন আছে। হ্যাঁ, যারা এফডিসি কেন্দ্রিক আহ, কর্মকাণ্ডের সাথে জড়িত, সেটা পরিচালকই হোক, প্রযোজকই হোক, বা শিল্পীরাই হোক, তারা তো এখন আর অ্যাক্টিভলি এই চলচ্চিত্র নির্মাণের সাথে সংযুক্ত না। তাদের সম্পৃক্ততা অন্যান্য জায়গায় দেখা যায় বেশি। সেই জায়গার থেকেই বলতে পারেন উনি কথাটা, আমার মনে হয়। অনেক গুরুগম্ভীর হয়ে গেল, আমরা একটু অন্য প্রসঙ্গে ফিরি। আপনি তো পুরান ঢাকার বড় হওয়া, পুরান ঢাকায় জন্ম আপনার।
পুরান ঢাকা নিয়ে আপনার বেশ অনেক স্মৃতি আছে। আমরা অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম। বিউটি বোর্ডিং নিয়েও আপনার একটা মজার স্মৃতি আছে। একটু যদি বলতেন আমাদের সঙ্গে। আসলে পুরান ঢাকা নিয়ে আমার মানে বিষয়টা স্মৃতির না, মানে পুরান ঢাকা নিয়ে যে প্রক্রিয়াটা সেটা তো চলমান। আমি তো এখনো পার্ট, আমি হয়তো ফিজিক্যালি থাকি না, বাট আমি মানসিকভাবে এখনো বিলং করি ওই জায়গাটাতেই। বিউটি বোর্ডিংয়ের বিষয়টা হচ্ছে আমাকে, আমার বাবা পাটরুলিতে ঘড়ি ব্যবসা করতেন, তো বিভিন্ন সময়ে আব্বার ওখানে আমার যেতে হতো। তো সারাদিনের মধ্যে দেখা গেলো 2-3বারও যাওয়া আসা পড়তো। তো আসা যাওয়ার পথে দেখতাম বিউটি বোর্ডিংয়ে কিছু লোকজন সারাদিন আড্ডা মারতো। পুরান ঢাকা মূলতই আড্ডার জায়গা, সেখানে বিভিন্ন ধরনের মানুষরা বিভিন্ন স্পটে সারাদিনই আড্ডা মারেন। আড্ডাটা একটা বিশাল ব্যাপার পুরান ঢাকার, কিন্তু ওনাদের আড্ডাটা একটু ডিফারেন্ট মনে হতো আমার কাছে। এবং লোকগুলো পুরান ঢাকার না, মানে ওই এলাকার না, এটাও বুঝতে পারতাম। তাদের দেখতাম সকালবেলাও যাচ্ছি তারা বসে আছে, দুপুরবেলাও ফিরছি তারাও বসে আছে, বিকালে যাচ্ছি তারা বসে আছে, সন্ধ্যায় বা রাতে ফিরছি তারা দেখছি বসে আছে। এই লোকগুলোকে আমার মনে হতো যে আসলে এদের কোনো কাজকর্ম নাই, এদের আসলে বাপে খেদানো মায় তাড়ানো পোলাপাইন, এরা এখানে একটা জায়গা পেয়েছে, বসে বসে চা খাচ্ছে, গল্প করছে, আড্ডা মারছে। তো এটা একদম শৈশবের কথা বলছি। আর একটু বড় যখন হলাম, যখন আসলে বিভিন্ন জায়গায় নিজের বিচরণ বাড়লো, তখন দেখলাম এই লোকগুলো এক একজন দিকপাল মানুষ। কেউ সৈয়দ শামসুল হক, কেউ শামসুর রহমান, কেউ বা শহীদ কাদরি বা আখতারুজ্জামান ইলিয়াস, এই ধরনের লোকরা তারা ওখানে বসে থাকতেন, যাদেরকে আমি মনে করতাম বখাই টাকা, কোনো কাজকর্ম নাই। তো এইটা আমার কাছে খুব যখন তাদের পরিচয়গুলো আবিষ্কার হয়েছে খুব বিস্মিত হয়েছে নিজেই, যে এই লোকগুলোকে আমি ছোটোবেলা থেকে এত অর্ডিনারিলি ডিল করে আসছি, এত সাধারণভাবে দেখে আসছি এসব অসাধারণ মানুষকে। একটু আফসোস হতোই যে তাদের সাথে ওই সংযুক্ততাটা অনেককাল পর্যন্ত রাখার সুযোগ ছিল, সেটা আমি রাখিনি আসলে। আপনি মঞ্চ নাটকে যোগ দিলেন এবং আপনি আসলে অনেকের প্রক্সি দেওয়ার চেষ্টাও করেছেনও অনেকবার। তো মঞ্চের প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো? মূলত হচ্ছে শৈশবে প্রত্যেকেই তো দাদি নানির কাছে গল্প শোনে, রূপকথার গল্প। আমি আমার দাদির কাছে গল্প শুনতাম, কিন্তু সেগুলো কোনো রূপকথার গল্প না, আমার দাদার যাত্রা অভিনয়ের গল্প। আমার দাদা যাত্রায় নারী চরিত্রে অভিনয় করতেন, এবং সেটা ওনার পেশা ছিল। উনি সম্পূর্ণরূপে আর কোনো কিছু করেননি তার জীবনে, এই যাত্রাই করতেন। এবং উনি অনেক আর্লি এজে মারা গেছেন, যেহেতু ওনাকে আমার দেখার সুযোগ হয়নি। তো ওনার ওই যাত্রা অভিনয়ের গল্পগুলো আমি আমার দাদির কাছে শুনতাম, যখন আমার ভিজুয়ালাইজেশন হতো, যে আমি ওগুলো দেখতে পেতাম। এবং দেখতে দেখতে একটা সময় নিজেকে ওই জায়গায় দেখতাম, দাদার জায়গা, যেভাবে গল্পটা দাদি একদম পুরো যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলে যেতেন গল্পাকারে। এবং অবচেতনে মনে হয় আমার ভিতরে মঞ্চটা আসে। তারপরে যখন আরেকটু বড় হলাম, আমার বাবাও মঞ্চের সাথে সম্পৃক্ত ছিলেন। আব্বার বাবা মঞ্চে অভিনয় করতেন, এবং আমি দেখতাম যে আব্বার মঞ্চ অভিনয়ের দিনটা একদম অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা, এবং উনি একদম অন্য মানুষ হয়ে যেতেন মঞ্চ অভিনয়ের দিনে। এবং ওনার অন্যান্য দিনের থেকে ওইটার রুটিনটাই ডিফারেন্ট হয়ে যেত। উনি অনেক রিল্যাক্স থাকার চেষ্টা করতেন, কিছু কিছু নিজের মতো করে মেডিটেশন রিচুয়ালের মধ্যে দিয়ে যেতেন শোতে যাওয়ার আগ পর্যন্ত। তারপরে শোতে যাওয়ার পরে যখন উনি, কখনো কখনো আমি যেতাম তার সাথে, দেখতাম যাত্রাপথে উনি ডিফারেন্ট মানুষ হয়ে যেতেন। মঞ্চে ওঠার পরে তো আমি চিনতামই না। এবং একটা দীর্ঘ সময় আব্বার নাটক দেখতাম, এরকমভাবেই আমার মঞ্চের অভিনয় দেখা দীর্ঘদিন। আরেকটু বড় যখন হলাম, তখন আসলে প্রথমত আমি একদিন একটা পত্রিকায়, প্রবাবলি ইত্তেফাক পত্রিকায়, আমি একটা বিজ্ঞাপন দেখলাম 100তম মঞ্চায়ন একটা নাটকের। তো আমি দেখে খুবই, সকালবেলা পেপারে দেখে আমি খুবই অবাক হলাম যে আমার আব্বার অভিনয় করেন একটা প্রোডাকশানের হয়তো 8টা 10টা 15টা ম্যাক্সিমাম শো হয়, মানে আমি যতটুকু বুঝি তখনকার সময় কাউন্ট অনুযায়ী। কিন্তু একটা থিয়েটারের মধ্যে কি আছে যে 100টা শো করছে একটা দল, কি নাটকটা? তো আমি আমার আব্বাকে বলি যে আমি এই নাটকটা দেখতে চাই। তো আব্বা তখন তার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, তো ওনার সময় করা একটু কঠিন। আব্বা বললো যে আমি তো এরকম এরকম কাজ আছে, মনে হয় আজকে হবে না, আমি অন্য কোনো সময় দেখাবো না। তোমার একটু, আমি আর কিছু বলিনি, মনটা খারাপ হয়েছে না, আমি তো 100তম শোটাই দেখতে চেয়েছি। এটার মধ্যে মানে 100টা শো, এটার পার্ট কিভাবে হওয়া তো হয় একটা এটা? হ্যাঁ। হ্যাঁ ব্যাপার। তো যাই হোক, আমি স্কুলের ছুটির পরে, আমি সেন্ট গ্রেগরি হাই স্কুলে পড়তাম পুরান ঢাকার। তো মাঠে বন্ধুরা খেলছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। তো ওরা খেলতে ডাকছে, আমি বলি না খেলবো না, আমার মন টন খারাপ, ভালো লাগছে না আর কি।
মানে খুব কষ্ট হচ্ছে এমন না, একটা ইচ্ছা করলাম, পারলাম না যেতে। তেমন সময় দেখি যে আমার আব্বা স্কুলে আমাকে আমার কাঁধে হাত রেখেছে এসে, তারপরে চলো। তা আব্বা ওখান থেকে আমাকে স্কুল থেকে নিয়ে যান মহিলা সমিতি মঞ্চে। যাওয়ার পরে দেখি কালো কালো খালি মাথা, ওই মহিলা সমিতি অডিটোরিয়ামের সামনের যে জায়গাটা, এত লোক। হ্যাঁ, এবং প্রেক্ষাগৃহ পূর্ণ এরকম সাইনবোর্ড ঝুলানো একটু সবুজ কালারের। তো আমার খুব মনটা খারাপ হয়ে যায় আবারও, যে এত বাধা কেন, একটা শো দেখতে চাইলাম, এরকম এত বাধা আছে কেন। তো আমরা বের হয়ে চলে আসবো, তো এরকম টিকিট নাই। আব্বা কাউন্টারে কথা বললেন, পরিচিত দুই একজনের সাথে কথা বললেন, টিকিট নাই। শোটা প্রোডাকশনটা ছিল কীর্তন খোলা, ঢাকা থিয়েটারের, সেলিম আলদিনের রচনা। হ্যাঁ, তো ওনার লেখা। তো আমরা ব্যাক করব, তখন আব্বা উল্টা দিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, তো ওই চাইনিজ রেস্টুরেন্টে আব্বা, আমরা প্রায় সময় শোটো দেখে ওখানে খেতাম। আর বলছে চলো আজকে কোনো ব্যাপার না, আমরা চাইনিজ খেয়ে চলে যাবো বাসায়, মন খারাপ করো না। চাইনিজ ফুড আমার খুব পছন্দ ছিল এখনও। তো আমি ঠিক আছে, তারপরেও মন খারাপ যাচ্ছে না, জাস্ট ঢুকতে যাব, এই অপোজিটেই ছিল চাইনিজ রেস্টুরেন্টটা, মহিলার, টুংকিং প্রবাবলি নাম, আমি নামটা এখন মনে করতে পারছি না। তো যাবো, হঠাৎ করে দেখি একটা রিক্সা এসে থামলো। উনি এসে বললেন যে, ওখানে থামার পরে সে বেশ লাউডলি বলছে, আমার কাছে 2টা টিকিট আছে, কারো কি দরকার, কারো কি লাগবে। আমার আব্বা দেখলাম কোনো সময়ের হাতটা ধরলেন, মনে হলো যে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠিয়েছেন এমনভাবে। টিকিট দুটো উনি নিয়ে একদম রেটেই, মানে নর্মাল রেটেই, কোনো না, যে টাকা ছিল সেই টাকায় নিয়ে উনি, আমরা ভিতরে ঢুকলাম। এবং অন্ধকার অডিটোরিয়ামের মধ্যে দিয়ে যখন ঢুকছি আমি গেট দিয়ে, পুরো ডার্কনেসের মধ্যে আমার ভিতরে যেন কেমন একটা ফিলিং কাজ করতে থাকলো। বসার পরে যখন লাইট জ্বললো এবং শো শুরু হলো, আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি এবং আমি ফিল করতে পারতেছিলাম পুরো, যখন আমি অভিনয়টা দেখছি, প্রোডাকশনটা এগোচ্ছে গ্র্যাজুয়ালি, ওখানে বসে বসে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এই কাজটা করব। এতটা গল্পটা বলার কারণটা হচ্ছে যে আমি আসলে ওইখানে বসে কীর্তনখোলার শোর মধ্যে আমি নিজের সিদ্ধান্ত নিই যে আমি মঞ্চে কাজ করব। এবং এখানে যে অভিনয় করছেন, যারা অভিনয় করছেন তাদের থেকে বড় অভিনেতা হব, যে প্লেরাইট তার থেকে বড় প্লেরাইট হব, যারা ডিরেকশন দিয়েছেন তাদের থেকে বড় ডিরেক্টর হব। ওই বয়সে ওই ভাবনাটাই আমার ওইখানে ওই প্রোডাকশন দেখতে দেখতে আসছে। এবং আমি যখন বের হয়ে আসছি, আমি ডিফারেন্সটা বুঝতে পারছিলাম যে এই শোটা দেখতে আসার আগে মানুষ আমি, এবং বের হওয়ার পরের মানুষটা আমি অনেক ডিফারেন্ট হয়ে গেছি। আমার মধ্যে এতদিন পর্যন্ত আব্বার মঞ্চনাটক দেখা বা দাদার যাত্রার গল্প শোনার বাইরের কোনো জিনিস আমি আজকে দেখলাম, যেটা আসলে আমাকে থিয়েটারকে নিয়ে, মঞ্চকে নিয়ে অন্যভাবে ভাবনার সূত্রপাতটা ঘটালো। এবং ওটা এখনও চলছে আমার। আপনার দাদা যাত্রা করতেন, আপনার বাবা মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন, আপনি জড়িত। এই যে যাত্রা, নাটক, আমাদের সংস্কৃতি এখন কি অবস্থা দেখেন, কেমন আছে? ভালো আছে বলাটা মিথ্যা বলা হবে, কারণ একটা জাতির আপনি যদি ধ্বংস চান, সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিলেই হবে। যদি গানের কথা বলি, নাটকের কথা বলি, সিনেমার কথা বলি, যখন আর মানুষের কথা, ওই জাতির কথা, নিজের গল্প বলতে পারে না আর, তখন তো ধ্বংস হয়ে যায়। যখন আসলে অন্য কোনো দেশি সুরে গান করতে হয়, অন্য কোনো স্টাইলে সিনেমা বানাতে হয়, বা অন্য কোনো ধরনের ধাঁচের গল্পে নাটক করতে হয়, তখন তো আসলে নিজস্বতা নষ্ট হয়ে যায়, জাতিসত্তাটা তো আসলে একটু হুমকির সম্মুখীনই হয়ে যায়। আমার মনে হয় আমরা একটু আমাদের কঠিন সময় পার করছি, এই জায়গা থেকে নিজের আইডেন্টিটি নিয়ে আমাদের একটা বড় ক্রাইসিস টাইম এখন আমাদের যাচ্ছে। এই যে আপনি বললেন অন্য সুরে, অন্যের বয়ানে, আপনি কিন্তু কপি পেস্ট সিনেমার কথাও বলেন। তো এটা কি আসলে? দেখেন, আমরা যদি একটা জীবন থেকে নেওয়া দেখি, বা একটা সারেং বউ দেখি, বা একটা পুরস্কার দেখি, বা ধরেন একটা ফকির মজনুসা দেখি, আমরা কিন্তু আমার দেশের গল্পই দেখেছি। ওইখানে কোনো তামিল, তেলুগু, মালায়ালাম স্টাইলের কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। তো এখন আমরা অনেক কিছু দেখলে একটু বিস্ময় জাগে আমাদের, যে একটু যদি অন্য ভাষায় ডাবিং করে দেয়, এটা মনে হবে একটা তামিল সিনেমা, এটা মনে হবে একটা তেলুগু সিনেমা, বা চাইনিজ ভাষায় করে দিলেও চাইনিজ সিনেমাও মনে হবে, বাংলাদেশিটা লাগে না। তো এইটা তো অনেক বড় ক্রাইসিস আমার কাছে মনে হয়। এই ক্রাইসিসটা কেন তৈরি হয়, আপনার কি মনে হয়? আসলে সিনেমা বানানোর জন্য তো ব্যক্তিগত জীবনাচারটা অনেক বড় বিষয় আমি মনে করি চলচ্চিত্র নির্মাতার।
নির্মাতাদের নিজস্ব গল্প বলার জায়গায় উম, হয়তোবা নিজস্ব দৃষ্টিভঙ্গি বা নিজস্ব চোখ, গল্প বলার ধরন তৈরি হওয়ার আগেই হয়তোবা সিনেমা বানাতে চাচ্ছেন তারা, যে কারণে তার নিজের স্টাইলটা হচ্ছে না। যেমন আমরা জহির রায়হানের সিনেমা দেখলে বুঝতে পারতাম যে এটা জহির রায়হানের সিনেমা, ইভেন তারেক মাসুদের সিনেমা দেখলেও বুঝতে পারতাম তারেক মাসুদের সিনেমা। কিন্তু আমরা যদি টাইটেলের মধ্যে নাম না থাকে, অনেক পরিচালকের নাম আমরা খুঁজে পাবো না যেটা তার সিনেমা। রাইট। কিন্তু কিন্তু সিনেমা তো এক ধরনের কমিউনিকেশন না শাহেদ আলী, যে দর্শকও তো আছে এর মধ্যে। আপনি যেমন নির্মাতা, দর্শকও তো, দর্শকের রুচিরও কি পরিবর্তন এলো এই জন্যই কি এরকম হচ্ছে কি না? দেখেন, দর্শকের রুচি কিন্তু আসলে নির্মাতারা তৈরি করেন। দর্শকের রুচি কখনোই কিন্তু অনুযায়ী কোনো সময় কিন্তু কোনো শিল্প মাধ্যমের কোনো কিছুই তৈরি হয় না। দর্শকের রুচি অনুযায়ী শুধু যদি নাচ হতো, তাহলে তো আমরা নৃত্যকলার এত তো অংশ দেখতে পারতাম না, এত পার্ট দেখতে পারতাম না। যে পেন্টিংয়ের জায়গায় যদি শুধু দর্শক রুচি বা যারা এটার আর্ট ক্রিটিক তাদের রুচি অনুযায়ী যদি আর্টিস্ট সেই পেন্টিংটা বানাতেন, তাহলে তো আর্টিস্টের স্পেশালিটি বা ভেরিয়েশন কি আছে আসতো। তো সিনেমার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে দর্শক রুচি অনুযায়ী যদি পরিচালককে সিনেমা বানাতে হয়, তার থেকে বেটার ওনার সিনেমাটা না বানানো, বরং তার সিনেমা দর্শকের রুচি তৈরি করবে এইরকম মানুষ বা এরকম ইচ্ছা যেই পরিচালকদের আছে, তারাই মনে হয় সিনেমাটা বানালে যৌক্তিক হবে। কারণ আপনি যে গল্পটা বলতে চান, যে ল্যাঙ্গুয়েজে বলতে চান, দর্শক সেটা কতটুকু কমিউনিকেট করতে পারছে, দেখতে পারছে, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু দর্শকের মানে আমরা যে রুচি বলি, চাহিদা বলি, চাই বলি, সেটা তৈরি হবে কিন্তু। নাহলে কিন্তু আমাদের ধরেন পাশের দেশে যদি প্রথাগত জায়গা থেকেই যদি সিনেমা তৈরি হতো, তাহলে গ্যাংস অফ ওয়াসিপুর তৈরি হতো না, বা একটা ধরেন কেনেডির মতো যে সিনেমা এখন তৈরি করেছে অনুরাগ কাশ্যপ, সেটা তৈরি হতো না। আমার কাছে মনে হচ্ছে যে দর্শকের বা মাসান, হ্যাঁ, যে যেই আহ, যেই গল্পটা পরিচালক বলতে চান, যেভাবে বলতে চান, দর্শক সেটা কতটুকু কমিউনিকেট করতে পারছে, দর্শক তার মেধা, তার প্রজ্ঞা, তার শিক্ষা অথবা অশিক্ষা দিয়ে কতটুকু বুঝতে পারছে, সেটা হলো বড় বিষয়। শিক্ষা ব্যবস্থাকে কি এর জন্য আপনি দায়ী করবেন না? আমি আসলে কিছুকেই দায়ী করব না। শিক্ষা ব্যবস্থাকে দায়ী করার মতো আসলে আমার সবসময় মনে হচ্ছে শিক্ষা জিনিসটা না ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট। যে আপনি একটা ক্লাসরুমের মধ্যে 50টা 55টা 40টা স্টুডেন্ট থাকে, সবাইকে একভাবে শেখে? তা তো শেখে না। যার যতটুকু নেওয়ার যোগ্যতা, শেখার যোগ্যতা, সে অনুযায়ী শেখে। তো একই ক্লাসরুমের মধ্যে একই ক্লাস হয়, একই সাবজেক্ট পড়ে, কিন্তু ডিফারেন্ট পিপল ডিফারেন্টভাবে শেখে। তো কে কীভাবে শিখবে সেটা আসলে ব্যবস্থা কখনো ডিসাইড করে দেয় না। শিক্ষাটা একদম নিজের উপরে। কিন্তু ইদানিং তো বেশ কিছু সিনেমা হচ্ছে এবং আপনিও বেশ কয়েকটা সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছেন। তো এই সিনেমাগুলো কি আশা টাশা দেখেন আপনি যে এগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে? আজকাল যে সিনেমাগুলো হচ্ছে, কিছু সিনেমার কথা আমরা নাম নাও যদি বলি। হ্যাঁ, মানে ওয়ান্স ইন এ ব্লু মুন যদি এইভাবে মানে বলবো যে অনিয়মিতভাবে যদি সিনেমা আসতে থাকে, তখন তো কোনো এফেক্ট পড়বে না। নিয়মিতভাবে যদি, নিয়মিত বিরতিতে যদি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের সিনেমা আসে, তখনই আসলে ইন্ডাস্ট্রি বা কিছু গড়ে উঠছে এরকম বলা যেতে পারে, বা এক ধরনের দর্শক শ্রেণী তৈরি হচ্ছে আলাদা সিনেমার, এটা ভাবা যেতে পারে। কিন্তু আপনি 1 বছরে 2 বছরে একটা সিনেমা বানাচ্ছেন এবং কিছু দর্শক দেখছে, প্রশংসা করছে, সেটা ওই ব্যক্তিগত প্রশংসা প্রাপ্তি হয়, ব্যক্তিগত পিআরের ক্ষেত্রে কাজে লাগে অ্যাক্টর, ডিরেক্টর, এদের প্রডিউসারেরও হয়তো, বা এখন অনেক প্রডিউসারেরও কাজে লাগছে। তো এইটা আসলে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করবে না, আমাদের সামগ্রিকভাবে কোনো কাজে আসবে না। আপনার কি মনে হয়, এখন তো ওটিটিও চলে আসছে, আমাদের নিজস্ব ওটিটিও আছে, আমাদের দেশীয় ওটিটিও আছে, অন্যান্য ওটিটি তো আছেই। তো এই যে একটা সম্ভাবনা, সুযোগ তৈরি হচ্ছে, তারপরও কি এগুচ্ছি না, বা সমস্যাটা কোথায় মনে হয় আপনার? ওটিটিতে কি আমাদের এখানে আহ, মানে কিছু ব্যক্তি কেন্দ্রিক লোকজন ছাড়া আর কেউ কি লাভবান হয়েছে? আপনি একটু স্টাডি করে দেখেন তো। এবং আমার তো একটু অবাকই লাগে যে ওটিটির যে মার্কেটটা বাংলাদেশে ছিল, আমি বলবো না আছে ওটা, সেটা দেখে অনেক আসলে বিদেশি আহ, বেনিয়া ধরনের লোকজন এটার মধ্যে ঢুকে, যে তারা বেশ কিছু অর্থ ইনভেস্ট করে
আরও বেশি পরিমাণ অর্থ ওটিটি সিনেমা সবখান থেকেই তো নিয়ে যাচ্ছে। কারণ একসময় যেমন ব্রিটিশ আমলে আমরা দেখেছি ব্রিটিশরা যেভাবে করে এসেছে এইখানে ব্যবসা বাণিজ্য, এটা একটা গোল্ড মাইন ভেবে এটাকে লুটেপুটে নিতে চেয়েছে, সেইভাবে তাদের পাশে যেভাবে জগৎ শেঠ, রায়দুল্লভ বা এরকম উমিচাঁদ, মির্জাফর এরকম যারা ছিলেন, সেরকম কিছু এজেন্ট এখানে এখন আছে তাদের হয়ে করার জন্য সব মারোয়ারি বা এই ধরনের কিছু ইনভেস্টমেন্টের ফ্লোটাকে এক ধরনের ডিস্ট্রিবিউট করার মানসিকতা থেকে মনে হয় তো কাজ চলছে। নাহলে তো আমরা তো দেখতে পাই না যে ওটিটি আসার পরে খুব বলার মতো কোনো ডিরেক্টর, ওটিটি আসার পরে আলাদাভাবে স্টাবলিশড হওয়া অনেক বেশি অ্যাক্টর বা প্রযোজক এরকম দাঁড়িয়েছে, এটা তো আমরা নমুনা দেখি না। তো খুব আশাবাদী হওয়ার মতো অবস্থা তো না তো। হ্যাঁ, আপনি আগেও বলেছেন এই কথা যে আমার ভাই ব্রাদার, আমি তার সাথে সম্পর্ক ভালো, সে আমার কথা শুনবে, এই ধরনের মানুষকে আমরা তাকাচ্ছি, কিন্তু আমার ক্যারেক্টারের জন্য কে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওইটার দিকে তাকাচ্ছি না। এরকম তো সবসময় হয় মনে হয়, এটা এখন হচ্ছে এমন না ব্যাপারটা, বাট এখন আমরা আশা করেছিলাম এমন হবে না। আমরা ভেবেছিলাম হয়তো বা যে যোগ্যতা অনুযায়ী বিচার হবে। আবারও পাশের দেশের এক্সাম্পল চলে আসে যে ওখানে যেভাবে হচ্ছে, যে কারণে অন্য ধাঁচের অন্য ধারার অ্যাক্টররা, অন্য ধারার ডিরেক্টররা সফলতা পাচ্ছেন। কিন্তু ওইখানে এমন না যে শুধুমাত্র প্রতিষ্ঠিত ব্যানারগুলো থেকেই প্রতিষ্ঠিত ডিরেক্টর, প্রতিষ্ঠিত অ্যাক্টরদের নিয়ে কাজ হচ্ছে, এমন না তো। একের পর এক তো চলছেই। আমি রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, আহ, ইয়াশ ইয়াশ জোহরের, কারণ জোহরের হাউসের থেকে, ধাড়াক 2 প্রবাবলি। হ্যাঁ, হ্যাঁ, একটা ডিফারেন্ট টাইপের সিনেমা। ওটা বানিয়েছে একটা নতুন মেয়ে, সে প্রোডাকশন ডিজাইনার অ্যাকচুয়ালি। তো এবং ওখানে কাজ করেছে কিন্তু কোনো সোকল স্টার না, এবং ছবিটা হয়তো বা চলেনি, কিন্তু একটা ডিফারেন্ট ধারার ওয়ানেও সিনেমা। তো তাই আসলে। হ্যাঁ, হ্যাঁ, এবং একটা ডিফারেন্ট ধারার সিনেমা হিসেবে তো দর্শকদের মনোযোগ পেয়েছে, এবং তার বলতে চেয়েছে সে তার কথাটা, এবং সেটা দর্শক হিসেবে আমি কমিউনিকেট করতে পেরেছি। তার ল্যাঙ্গুয়েজটা আমার আপনি পছন্দ হয়েছে। মাসানের কথা বলতেছিলেন, মাসান, হ্যাঁ। বিকি কৌশল তো তখন কিছুই না না, সে যখন মাসান নোবডি, করেছে। কেউই না, মানে নীরাজ ঘিয়ানও তো না, মানে ডিরেক্টর, বা রিচা চাড্ডা, সেও তো অল্প কিছু কাজ করেছে তখন পর্যন্ত। বাট আমি বলবো যে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠার জন্য যেই যেই ফ্লেক্সিবিলিটিগুলো দরকার সেগুলো ওখানে রয়েছে। তো এখানে তো আমরা এখনও সেটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখনও আমরা ওই প্রতিষ্ঠিত নামগুলোর জায়গায়, প্রতিষ্ঠিত চেহারাগুলোর জায়গায়, বা একটু এলিজিবিলিটি আছে এমন অ্যাক্সেসেবল লোকজনকে নিয়েই তো আমরা কাজ চলছে আর কি। সরকারের কিছু করার আছে কি? সরকার তো চাইলে অনেক কিছু করতে পারে। সরকার তো চান কি না এটা বিষয়, কোনো সরকারই আমার কাছে মনে হয় না যে তারা চান। যে শিক্ষার কথা বললেন না, যে বেশি শিক্ষিত হলে তো সরকারের সমস্যা। তো মানুষজন শিক্ষিত বেশি হয়ে গেলে, মানুষজন যদি রুচিশীল হয়ে যায়, মানুষ যদি কালচারালি রিচ হয়ে যায়, তখন তো আমার মনে হয় সরকারের সমস্যা। যদি একটু বুদ্ধিমান সরকার হয়, একটু চালাক সরকার হয়, তারা চাইবে না তো যে মানুষ এত কিছু বুঝে যাক এখনকার, কিন্তু আটকাতেও পারবে না। এখনকার জেনারেশন, জেনজি জেনারেশন যেরকম আছে, তারা কিন্তু কারো কোনো পৃষ্ঠপোষকতার ধার ধারে না। নাহলে কিন্তু ডেলুপুরি মতো একটা সিনেমা এখন যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড দেখছে, এবং বিভিন্ন জন টান দিয়ে নিচ্ছে, ওদের কোনো ব্যাকআপ ছিল না, ওদের কেউ চেনে না, ওদের এরকম ভাই ব্রাদার নাই, ওরা ভাই ব্রাদারদের নিয়ে কাজও করে না, বা ওদের পিছনে বড় বট গাছও নেই। তো আপনার যখন কোয়ালিটি থাকবে, তখন তো ঘরের মধ্যে না হলে তো বাইরে থেকে টান দিবে। এটা সরকারেরও লজ্জা, সরকারের আশেপাশে যারা আছে তাদেরও লজ্জা মনে হয়। আপনি যে এসব কথা বলেন, এভাবে বলেন, বিপদে পড়েন না? হ্যাঁ, অনেকে আমাকে নিতে চায় না, অনেকে বা আমি বেশি বলি, বেশি বুঝি বলে। তো আমি যেটা বুঝি সেটা তো বলা উচিত আমি মনে করি, এবং সেটা তো এমন না যে কারো ব্যক্তিগত কোনো আক্রোশের জায়গা থেকে বলছি। আমি চাই আমার কমিউনিটি ডেভেলপমেন্ট করুক, আমার আসলেই শিল্পীদের ভালো হোক, আমাদের কালচার আসলেই একটা বলার মতো সমৃদ্ধশালী জায়গায় যাক। মনে করেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তো অনেক কিছু ওদের আছে এমন না তো, কিন্তু তাদের অনেক ভালো ভালো সিনেমা আছে, কালচারালি ওরা অনেক রিচ। আমাদের তুলনায় আমি বলবো এখন তো অনেক রিচ, কিন্তু আমরা অনেক বেশি রিচ। আমাদের ঐতিহ্য অনেক বেশি, অনেক দিনের, অনেক কালের। আপনি মঞ্চ নাটক করলেন দীর্ঘদিন, তারপরে আপনি 2004-এ টেলিভিশন নাটক প্রথম, বোধহয় হ্যাঁ, 2004-এ মঞ্চ আমি এখনও কাজ করি। এখনো করেন। হ্যাঁ। আর 2010-এ আপনার প্রথম সিনেমা বের হয়। রাইট। তো আপনার হঠাৎ মঞ্চ থেকে মনে হলো কেন যে টেলিভিশন বা সিনেমায় যেতে হবে?
এবং যেতে হবে বলছি কিন্তু আমি শব্দটা। হ্যাঁ, যেতে হবে। আমি আসলে মঞ্চে যখন অভিনয় করি তখন আমি দেখতাম যে আমি যখন শো শেষে লাস্ট করছি দর্শক তালি দিচ্ছে, আহ, এবং পরদিন বা তারপর দিন আমি দেখা যাচ্ছে যে ওই দর্শকের সাথে আমার দেখা হয়েছে, সে আমাকে চিনতে পারছে না। এমনও হয়েছে অনেক সময় যে আমার একটা অভিনয় দেখে দর্শক কথা বলছে কোনো একটা জায়গায়, আমি বসা ওখানে, তা বুঝতে পারছি যে তারা আমাকে রিকগনাইজ করতে পারছে না। আবার তখন ভাবনাটা আসলো যে আমি যত ভালো অভিনয় করি, যত বেশি পরিমাণে করি, একটা অডিটোরিয়ামে 300, 400, 500, 600 দর্শক আমার অভিনয় দেখতে পাবে একবারে। তো আমি তো একটাই জীবন আমার, এই জীবনকালের মধ্যে আমি একজন অভিনেতা হিসাবে আমি কি আরও বেশি মুগ্ধ চোখ চাইবো না? আমি কি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে চাইবো না? আমার মনে হলো তখন যে আচ্ছা, টেলিভিশনে তো মনে হয় যে আরও বেশি দর্শকের কাছে যাওয়ার একটা সুযোগ আছে, আরও বেশি পরিমাণ মানুষ, মানে আমি যেটা বলতে চাই আমার অভিনয়ের মাধ্যমে সেটা তাদের কাছে নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেই চেষ্টাটা করি। সেখান থেকে টেলিভিশনে করার চেষ্টা চালাই, তখনই সফল হইনি, চেষ্টা শুরু করি। না, এত কথার মধ্যে আবার আপনি বলছেন যে যোগ্যতা ছাড়া আসলে টেকা যায় না আলটিমেটলি। আসলে কি তাই? আজকাল কি তাই এখনো কি আপনি ওইটাতে স্ট্যান্ড হ্যাঁ, হ্যাঁ, করেন? যোগ্যতা তো অবশ্যই, নিজেকে টিকিয়ে রাখতে হলে যোগ্যতা লাগবে। আপনি হয়তো অ্যাকসেপ্টেন্স কতটুকু পাবেন সেটার জন্য অন্য অনেক কিছু ডিপেন্ডেন্ট হয়তো বা, কিন্তু আপনাকে যোগ্যতা দিয়েই তো নিজের অস্তিত্বটাকে টিকে। কিন্তু যোগ্যতা ছাড়া আমরা টিকতে কি দেখি না? টাকা, পয়সা বা পিআর এর মাধ্যমে? তারা কি অনেক বেশি টিকে থাকে, অনেক দিন থাকে? থাকে না তো, একটা সার্টেন টাইম থাকেন। আমি অনেক অ্যাক্ট্রেসকে দেখেছি, আমি যখন এডি ছিলাম অনেক টাকা তাদের হাতে দিয়েছি, আমার নিজের হাত থেকে দিতে হতো আর কি। আমার মনে হতো যে ওফ খোদা, তোমার তো আসলে কি কোয়ালিফিকেশন, তুমি কেন করতেছো এবং পাচ্ছ, নিয়ে যাচ্ছ। তাদের খুব বেশি দিন দেখি নাই তো, এই সুদিন তাদের বেশি দিন থাকে নাই। আপনি কিভাবে টিকে থাকতে চান এভাবেই কাজের মাধ্যমে? বলেছেন আপনি অবশ্য। আমি আসলে টিকে থাকায় বিশ্বাসই করি না, বুঝছেন? টিকে থাকার মানে কি, ধরেন সত্যজিৎ রায় তার টিকে থাকার জন্য সিনেমা বানাননি, বা ঋত্বিক ঘটক, ওনার কাজটা টিকে গেছে। তা আমি যদি কাজটা ওইরকমভাবে করতে পারি, যদি কোনোটা টিকে যায় তাহলে হয়তো আমি বেঁচে যাব, কিন্তু আমি বেঁচে থাকার জন্য চেষ্টা করছি, কাজ করছি, কিন্তু আমি ভাবি না যে আমার এই কাজগুলো আমাকে টিকে রাখবে। মানে কোনো একটা কাজ হয়তো বা টিকে যাবে, সেটা আমাকে বাঁচিয়ে রাখবে হয়তো। আপনি আপনার দাদার কথা বলছিলেন, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে আপনার দাদা অভিনয় করতেন এবং নারীর চরিত্রে অভিনয় করতেন। আপনার একটা চরিত্র আছে বোধহয় আনারকলি, যেটা ওটা ঠিক হিজড়াদের নারী না, হিজড়া তৃতীয় হিজড়া লিঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় লিঙ্গের, হ্যাঁ। যেটাকে আমরা হিজড়া বলি আর কি সমাজে। তো ওইটা সম্পর্কে একটু বলেন না, এই ক্যারেক্টারটা সম্পর্কে। এবং আমি শুনছিলাম আপনি বলছিলেন একবার যে এর মাধ্যমে আপনি আসলে তাদের জীবন সম্পর্কে, তাদের যে নানা অনুভূতি, কষ্ট, ভালো লাগে, এগুলার কাছাকাছি বোঝার চেষ্টাটাও আপনি তখনই উপলব্ধি হয়েছে আপনার। হ্যাঁ, আমি একটু, আমার একটু মানে ভয় ছিল ওনাদেরকে, ছোটবেলা থেকেই এই সম্প্রদায়কে আমি এক ধরনের ভীতি কাজ করতো তাদের প্রতি। তো ওই ভীতিটা আমি ভাঙাতেও চেষ্টা করিনি মনে হয়, অবচেতনে এটা একটু অ্যাভয়েডই করতাম তাদেরকে। তো এই কাজটা করতে যে আমাকে অনেকের সাথে মিশতে হয়েছে, তাদের নিয়ে পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, তখন আমি প্রথমবারের মতো এই চরিত্রটা করতে যে আসলে তাদেরকে মানবিকভাবে বিচার করার প্রথম প্রয়াস পেয়েছি। আমার মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমি তো একটা অন্যায় করেছি, তারা তো মানুষ, এই মানুষগুলোকে আমি এইভাবে অ্যাভয়েড করে গেছি, যেমন আমার অনেক অপ্রিয় মানুষকে আমি হয়তো অ্যাভয়েড করে যাই। তো এরা তো আসলে ওই রকম অপ্রিয়র কোনো কাজ করে নাই, মানে মানে তাদের তো আচার আচরণের জন্য আমি হয়তো বা তাদেরকে অ্যাভয়েড করতাম, কিন্তু যখন মিশলাম, স্টাডি করলাম, তখন আমার আসলে চিন্তার জায়গাটা অনেক ডিফারেন্ট হয়ে গেল। আমি আসলে বুঝতে শুরু করলাম যে, এবং তাদের সাথে আমার আর মানুষ হিসাবে ট্রিট করার যে জায়গাটা সেটা শুরু হলো। এবং আমি সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি যে আবিষ্কারটাতে, সেটা হচ্ছে যে আমি একটা পুরুষ, ধরেন উনি একজন নারী, আমরা এইভাবে করে আরেকটা পুরুষকে, যখন আমি আপনাকে বিচার করছি আমার পুরুষ সত্তা থেকেই, ও উনি নারী সত্তা থেকে বিচার করছেন পুরুষকে বা নারীকে, বা একটা নারীকে আমি আমার পুরুষ সত্তা থেকে বিচার করব, কিন্তু একটা তৃতীয় লিঙ্গের মানুষের ব্রেইনের গঠনটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা পুরুষেরও না, নারীরও না।
সেই জায়গাটা আবিষ্কার করতে যে আমি দেখেছি যে আপনি ধরেন আমরা তো আসলে অভিনয় করতে গেলে ব্রেনের বিভিন্ন স্টেটে নিজেকে নিয়ে যাই চরিত্রের ব্রেনের অনুযায়ী। তো সেইটা যেতে যে দেখি যে এইভাবে আমি ভাবতেই পারিনি, এইভাবে চিন্তাই করতে পারিনি যে এইভাবে একটা মানুষ তার পারিপার্শ্বিকতাকে বিচার করে, পারিপার্শ্বিকতার সাথে এইভাবে রিয়েক্ট করে, যে জীবন তাদেরকে যাপন করতে হয়, যেই রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, যে রিয়াকশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, যে একজন তৃতীয় লিঙ্গের মানুষকে শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত, হয়তোবা মৃত্যু পর্যন্ত, সেটা আমি কখনো ভাবতেই পারবো না, আমি কল্পনাই করতে পারবো না। যে আমরা হয়তো সচেতনভাবে ভাবি না, আমিও হয়তো বা ভাবতাম না এই চরিত্রটা না করলে। তো ভাবা উচিত আমার মনে হয় যে আমার কাছে খুবই মানে আগ্রহ বোধ করছি। আমি কোনো একটা ডায়লগ টালগও যদি শোনা যেত, আপনাকে অনুরোধ করবো কিনা আমি ভাবছিলাম, এই আনারকলির চরিত্রের। আনারকলি আসলে আমি প্রত্যাশা করি টোটাল প্রোডাকশনটা দর্শকদের দেখানোর জন্য। একটা অংশবিশেষ আলাদাভাবে বলে এখানে আসলে একটা মানে বিচ্ছিন্ন মনে হবে। বিচ্ছিন্ন হবে, এটা খুবই আরোপিতভাবে না হবে। থাক তাহলে। আপনার একটা কথা আমার খুবই ভালো লাগে, সেটা আপনি বলেছেন যে থিয়েটার আসলে পাওয়ার জায়গা না, দেওয়ার জায়গা। নিজের যোগ্যতা অনুযায়ী। রাইট, কিন্তু আমি আবার এটাও ভাবি যে তাহলে টিভিতেও কি তাই না, বা চলচ্চিত্রেও কি তাই না, নাকি না, কিভাবে ভাগ করেন আপনি? টিভিতে তো আপনি টাকা পাচ্ছেন, আপনি 3 দিন থাকবেন, একটা চরিত্র করবেন, টাকা পাচ্ছেন, আপনার ইনপুট আপনি দিচ্ছেন একটা অর্থের বিনিময়ে। কিন্তু থিয়েটারে আমাদের দেশে তো আসলে আমরা একটা চরিত্র করে টাকা পাই না, এবং এই চরিত্রটাকে দিনের পর দিন নিজের মতো করে, হ্যাঁ, দর্শকের সামনে আসতে হয়, এবং সেটা একটা থেকে একটা আলাদা, এক একটা প্রদর্শনীর থেকে একটা প্রদর্শনী আলাদা। প্রত্যেকটা প্রদর্শনী বা প্রত্যেকটা শো এর পরে যে আপনার নতুন নতুন রিয়েলাইজেশন হয়, সেটার সাথে অ্যাড হয় আরও অনেক কিছু। দেখা গেল একটা চরিত্রকে আমি 10 নম্বর শোতে যেভাবে ইন্টারপ্রেট করেছি, 50তম শোতে যে ইন্টারপ্রিটেশন আমূল চেঞ্জ হয়ে গেছে। আমি ততদিন অনেক কিছু বুঝতে শুরু করেছি বা নতুন ভাবনাগুলোকে ইনকর্পোরেট করতে পারছি। টেলিভিশনের ক্ষেত্রে তো সেটা সুযোগ নেই। আপনি একটা প্রোডাকশন যা পারফরমেন্স করে দিয়েছেন ওই 3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, দ্যাট ইজ অল। এরপরে আর আপনার কিছু দেওয়ার নাই তোর ভিতরে, সুযোগ নাই তো অ্যাড করার। বা ফিল্মের ক্ষেত্রেও তাই, আপনি হয়তো বা আগে পরে, আগেই মেনলি, পরে তো সুযোগ থাকে না, পরে হয়তো বা ডাবিং টাবিং করলে সুযোগ থাকে। যা আপনার প্রিপারেশন, যা আপনার স্টাডি, সেই অনুযায়ী আপনি ওইটার মধ্যে কাজ করবেন। কিন্তু থিয়েটারে ক্রমাগত এক ধরনের সুযোগ থাকে সেই চরিত্রটাকে নিয়ে, সেই প্রোডাকশনটাকে নিয়ে, অথবা থিয়েটারটার সাথেই যাপন করার একটা সুযোগ থাকে। তো আপনি যেই ধরনের অভিনেতা আর কি, অন্তত আমরা যারা চিনি, তো আপনার কি মনে হয় যে আপনাকে ওইভাবে ব্যবহার করা যাচ্ছে বা যে ব্যবহার করা হচ্ছে? ব্যবহার করার শব্দটার সাথে না, আমি আমার নিজের কাছে ডাস্টবিন আমি দেখতে পাই। যখনই কেউ ব্যবহার করার কথা বলে না, মনে হয় যে একটা ডাস্টবিন, ইউজ মি লেখা আছে। আমি নট এ ডাস্টবিন, আমাকে ব্যবহার করার বা কিছু নাই। ধরেন ওইভাবে তাহলে যদি ঘুরিয়ে বলি যে আপনি যেই চরিত্র করতে চান বা করতে আপনি মনে করেন যে এটা করতে পারলে আমি ফাটাই ফেলতাম, এরকম কি পান? আমি ফাটায় অভিনয় করতে চাই না ভাই, আমি অভিনেতা হিসেবে খুবই সাধারণ মানের, আমি সাধারণ মানুষের না ওই চরিত্র করতে অর্থে যে চাই। আমি এটা না, মানে ওকে একটা ছাপ রেখে যেতে চাই, পারবো, সেরকম কি পান সেই চরিত্রগুলো? আমাদেরকে ওরকম গল্প হয়? এইটা না, আমি এভাবে চিন্তাই করিনি বা করি না আমি। আমার মনে হয়েছে যে একটা ধরেন একজন দক্ষ শ্রমিক, সে একটা প্রোডাক্ট সে বানায়, প্রত্যেক দিন একইভাবে বানাচ্ছে, করছে। ধরেন একটা কামার, সে একটা দা বা একটা খুন্তি এরকম বানাচ্ছে, সে একইভাবে কিন্তু দক্ষতার সাথে একই জিনিস ক্রমাগত কিন্তু বানিয়ে যায়। সে জানে যে সেটাতে স্কিল। তো একটা আর্টিস্ট, সে কিন্তু দক্ষ না, সে কিন্তু জেনে করে না, যেটা করে তার কিন্তু হয়ে যায়। যখন হয় তখন সে বুঝে যে করে, আমি এটা খুব ফাটায় দেওয়া করব, আমি খুব বুঝে করব, এইভাবে করে পারে না আমার মনে হয়। একটা পেইন্টার, সে খুব ফাটানো একটা পেন্টিং করতেছে, সে এটা কখনোই তার ওইটা প্রস্তুতির মানে ম্যানিফেস্ট করতে পারে না এটা আসলে। প্রস্তুতের সময় সে পারে না। কখনোই ভ্যান গগ ভাবে নাই সানফ্লাওয়ার সে এইরকম ভাবে, সে যখন কাজ করছিল তখন ভাবে নাই, এটা পরে হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে যদি যা কাজ যেটা করছি সেটাই পূর্ণ মনোযোগ দিয়ে ইমানদারির সাথে করার চেষ্টা করি, কোনোটা হয়তো বা ওই জায়গায় যেতে পারে,
নাও যেতে পারে, চেষ্টাটা করে যাই, আর কিছু না। আমি মনে করি যে কোশিশ কামিয়াব হতা হ্যায়। এটা নতুন একটা মানে দিক চিন্তার আমার কাছে মনে হলো যে এরকম এটা এরকম শোনাটা আপনার কাছ থেকে। তবে যখন একটা চরিত্র পান ভিন্ন বা যেই কোনো চরিত্রই পান, ওইটার জন্য কিভাবে প্রস্তুতি নেন আপনি? কি করেন আপনি? কোনো মেথড আছে আপনার? না, আমি আসলে কোনো মেথড টেথড আমি পড়েছি, কিন্তু আমি ওরা ওইভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করি না। যারা বলে যে মেথড অ্যাক্টিং করে, আমি আসলে একটু বুঝিও না অত কিছু। হ্যাঁ, একটা টেক্সট হয়তো বা পড়েছি বা কিছু। চরিত্র আসলে চরিত্র অনুযায়ী ভিতরে ঢুকানোর বিষয়। আপনি একটা একটা এলিমেন্ট আপনার ভিতরে ঢুকাবেন বাইরে থেকে, চরিত্রকে খুঁজতে হবে, তো সার্চ করতে থাকি। একটা উদাহরণ দেন না যে কিভাবে মনে যেমন করেন? আমি যদি আনারকলির কথাই বলি, আনারকলি তো প্রস্তুতি যদি হয়, প্রথমেই তো ভাববো যে আমি আসলে শাড়ি পরবো, আমি আসলে চুড়ি পরবো, আমি চুল লাগাবো, আমি মেকআপ দেবো, আমি একটু হাত পা নাড়াবো। এটা তো প্রস্তুতির অংশ না তো, এটা অবয়বগত কিছু জিনিস উপরে উপরে। তো চরিত্রের ভিতরগত যে জিনিসটা, ও কি খায়, কোথায় যায়, কোথা থেকে আসছে, কেন আসছে, কেন করছে, কিভাবে করছে, কতদূর করছে, কতদূর পারছে না করতে, এই জিনিসগুলো তো আসলে নিজের সাথে নিজের বোঝার ব্যাপার সময়ের সাথে সাথে। তো চরিত্র আমি প্রিকনসেপ্টেড কোনো কিছু ভেবে নিলে তো হলো না। এবং আমি যদি ধরেন একটা মুচির চরিত্র আমি অভিনয় করছি, আমাকে তো আসলে প্রথমে মুচির স্টেটে নিজেকে নিতে হবে, ওর জীবনযাপনের ধারার মধ্যে ঢুকতে হবে, ওর বাসার পরিবেশে শুইতে হবে, ওর টয়লেট ইউজ করতে হবে। আমার বাসার কমোড না তো, বা আমি যেরকম ব্রেকফাস্ট টেবিলে বসে যে ব্রেকফাস্টটা করতেছি সেটা ভাবে তো সে খাচ্ছে না, সে খেয়ে আসতেছে, সে খেয়ে এসে তার কী কী প্রবলেম হচ্ছে বা কী হচ্ছে, আমারটা তো সাথে মিলবে না। তো তার জায়গায় নিজেকে নেওয়া, এইটা তো আসলে আমি প্রস্তুতি, মানে আমি ভেবে নিতে পারি এরকম যে একটা এরকম মনে হয়, কিন্তু বাস্তবতার কাছে যেতে হলে আমার মনে হয় অবজারভেশন, রিসার্চ, এবং ওকে ওই যে বললাম যে নিজের ভিতরে ঢুকানোর একটা অবিচ্ছিন্ন প্রচেষ্টা থাকতে হবে। যে আমি যদি এখন মুচির কাপড় পরে নেই শুধু, আমি আমার মধ্যে ওকে নিলাম। যে অমিতাভ বচ্চন কুলি করেছেন ওনার মতো, উনি কুলি হয়েছেন, অমিতাভ বচ্চন কুলি করছেন। বাট একটা যখন ডোমের চরিত্র করছেন শত্রুঘ্ন সিনহা, তখন কিন্তু উনি ওই ডোমের মধ্যে ঢুকছেন, বা একটা নাসিরুদ্দিন শাহ যখন পাড়ের মধ্যে ঢুকছেন, ওই চরিত্রটাকে নিজের মধ্যে নিচ্ছেন, নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করছেন। তা আমি একটা তো ধারা আছেই যে আমি করছি ওই চরিত্রটা, অথবা ওই চরিত্রটা আমি, এই ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করি আর কি। ইন্টারেস্টিং। অনেক কথা ছিল আপনার সঙ্গে, কিন্তু আমরা শেষের দিকে অনুষ্ঠানের দুই একটা প্রশ্ন শেষ করব। আপনার সহধর্মিণী দীপা খন্দকার, তিনিও একজন নেত্রী। তো তিনি কিভাবে দেখেন আপনার অভিনয়কে? মানে সমালোচনা হয় দুজনের মধ্যে যখন কাজ করেন আপনারা? হ্যাঁ, সমালোচনা তো হয়। ভুল টুল করলে তো তখন তো সরাসরি বলে, বা আমি বলি যেটা আমার কাছে লাগে, ঠিক লাগে না, নিজেদের মধ্যে বলি। আবার একসাথে অভিনয় করতে গেলেও আরও বেশি হয় এটা। কখনো কখনো যখন অভিনয় একসাথে করতে যাই, তখন দুজনের মানে ব্যক্তি জীবনের বাইরে যেহেতু করতে হয়, তখন সেটা আরও বেশি ভুল ধরা পড়ে তখন। নিজেকে কি আন্ডাররেটেড মনে হয় আপনার? রেটিং আসলে হয় না, নিজের থেকে মনে হয় না? যেমন আপনার কিন্তু একসময় মনে হলো যে মঞ্চ করার চেয়ে আমি যদি টিভিতে যাই তাহলে আমার জন্য আরো বেটার হবে, ডেভেলপমেন্ট হবে। তো ওরকম হয় না? এটাও তো এক ধরনের এই যে আমি না, আসলে বেটারমেন্ট, আমি বেশি দর্শকের কাছে যেতে চেয়েছি। অন্য কোনো আর্ট মিডিয়ামে যদি আরও বেশি মানুষের কাছে যাওয়ার সুযোগ থাকতো, আমি সেটাতেও যেতাম বা যাব। তো আমার কাছে ব্যাপারটা এমন না যে আমি মঞ্চে অল্প দর্শকের কাছে যাচ্ছি বলে আমি অন্য দর্শকের কাছে আছি, সো মঞ্চে আমি যাব না, ব্যাপারটা না। আমি জানি মঞ্চের দর্শক আলাদা, টেলিভিশনের দর্শক আলাদা, সিনেমার দর্শক আলাদা, আবার ধরেন ইউটিউবের দর্শক আলাদা, আবার ধরেন রেডিও নাটকের দর্শক আলাদা বা শ্রোতা আলাদা, ইভেন বিজ্ঞাপনের দর্শক আলাদা। তো আমি যেখানে যেখানে যত ধরনের দর্শক আছে সবার কাছে যেতে চাই।
তো এর জন্য আসলে না, আপনার পুরো আলোচনা থেকেও যদি আমরা এটার উত্তর বের করতে পারি আসলে, যে আসলে যদি যে পুরো ইন্ডাস্ট্রিটা যদি আরো ভালো হতো, যেরকম আমাদের কাঙ্ক্ষিত হতো, আমাদের মনের মতো হতো, আমরা যেরকম চাই, আর্টিস্টরা যেরকম চাই, তাহলে বোধহয় আরো সুযোগ তৈরি হতো, আরো কাজ করা যেত, তাই তো? আমাদের মনের মতো হওয়ার দরকার নাই, মানে ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রির মতো হতো সেটাই বরং অনেক সবার জন্য ভালো হতো। কারণ ধরেন 10 জনের মনের মতো করে ইন্ডাস্ট্রি চাইলে হবে না তো। যে টপে আছে, সে ধরেন টপ হিরো, সে তো তার মতো করে চাইবে ইন্ডাস্ট্রিকে, সেটা তো সবার জন্য ভালো না। আবার ধরেন টপ প্রডিউসার, যে সে তার মতো করে ইন্ডাস্ট্রি চাইবে, সেটা কি সবার জন্য ভালো? তার জন্য ভালো, বা তার সাথের লোকজনের জন্য ভালো, তাকে যারা ইনভেস্ট করছে তাদের জন্য ভালো। এটা সবার জন্য ভালো, সবার জন্য মঙ্গলদায়ক, এরকম হওয়াটা দরকার বেশি। হুম, হুম। এখান থেকে আবার একটা প্রশ্ন মাথায় আসে, আপনি একবার বলেছিলেন যে দেখা যায় যে বিনিয়োগটা একজনের কাছে চলে যায়, এটা শিল্পীদের মধ্যে ডিস্ট্রিবিউটটা প্রপারলি হয় না, একজনই লাভবান হয়। এটা আপনি চেয়েছিলেন যে এটা যেন এক ধরনের ডিস্ট্রিবিউশন হয় সবার মধ্যে, সমভাবে। হ্যাঁ, সমভাবে। মানে হয়তোবা কারো কারো ডিমান্ড বেশি, তার জন্য দর্শক, একটা শ্রেণীর দর্শক হয়তো বেশি আসতেছে। তো সেটা এমন না তো যে তার সব কাজের মধ্যেই দর্শক ওইভাবে আসছে, তার সব কিছুই যে দর্শক ইয়ে করছে, অ্যাপ্রিসিয়েট করছে, তা না তো। তো যেহেতু উম, অন্যদেরও ভূমিকা থাকে, অন্যদেরকেও গ্রাহ্য তার মধ্যে আনা উচিত আমার কাছে মনে হয়। যে ঠিক আছে, একজনকে আমি ফোকাস করতে চাই, করতেই পারে কেউ চাইলে, কিন্তু তার মানে অন্যদেরকে অগ্রাহ্য করে করাটা মনে হয় একটু অশোভন হয়ে যায়। একটা ক্লিশে প্রশ্ন দিয়ে শেষ করব, কি করছেন এখন কাজ, কি আছে সামনে? এখন সামনে একটা সিনেমায় কাজ করার কথা চলছে, একটা ওয়েবে কাজ করার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। আর একটা সিরিয়াল করছি, শ্যুট চলছে, ওটার এখন পর্যন্ত শেষ হয়নি, বিশ্বকাপের পরে ওটা শুরু হবে অন এয়ার। এই তো। জনাব শাহেদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে আরও অনেক কথা বাকি আছে এবং আশা করি পরবর্তীতে আপনাকে আরও একদিন আমরা কোনো একদিন পাবো। আমারও খুব ভালো লাগলো আপনাদের এই চর্চার পডকাস্টটাতে এসে, এবং আমার বিশ্বাস যে আপনাদের এই আলোচনাগুলো থেকে আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভাবেন, করার করার ক্ষমতা রাখেন, তারা অনেক কিছু রসদ পাবেন। আর ভবিষ্যৎ প্রজন্মের যারা, এটা তো আসলে তাদের জন্য মূলত, তারা তো এই সময়টাকে রিপ্রেজেন্ট করার আর কিছু হয়তো পাবে না। এই সময়টা তাদের কাছে হয়তো বা সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।